ওয়েলকাম স্টুডেন্ট, সায়ন মন্ডল মহাশয় 9990 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেব ক্লাস 8-এর উত্তর আমেরিকা এই চ্যাপ্টার কিছু আমি তোমাদের ইম্পর্টেন্ট বড় প্রশ্নের সাজেশান দেবো। আর এই প্রশ্নের উত্তরগুলি কোথায় আছে, কিভাবে লিখবে, আমি সমস্ত বুঝিয়ে দেবো। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করো। আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও। তো দেখো স্টুডেন্ট, প্রথম কোশ্চেনটি কী আছে দেখো, উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কি? এই প্রশ্নটা আমি আগের সাজেশানে দিয়েছি, এখনও তোমাদের দিচ্ছি, কারণ প্রশ্নটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বারবার পড়ে, কিন্তু তবু তোমরা এই প্রশ্নটা ভালো করে মুখস্থ রাখবে। তো এর উত্তরটা তুমি কোথায় পাবে? দেখো এই 79 পাতার দেখো, এখান থেকে তোমাকে লিখতে হবে। কী লিখবে? দেখো এইখান থেকে তুমি লেখে শুরু করবে, হুবহু লিখবে না, কিছু কিছু কেটে তুমি বাদ দিতে পারবে। কী লিখবে? আজ থেকে প্রায় 500 বছর আগে উত্তর আমেরিকা মহাদেশটির কথা মানুষের কাছে অজানাই ছিল। বোঝা গেল? 1400 এবং 15 খ্রিস্টাব্দে ইউরোপীয় আদিবাসীগণ নতুন দেশের সন্ধানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে। 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক খ্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে নতুন এক মহাদেশ, যেটা বর্তমানে আমেরিকা মহাদেশ নামে পরিচিত, সেই মহাদেশের পূর্ব দিকের দ্বীপপুঞ্জে উপস্থিত হয়েছিল। ওকে, পরবর্তীকালে দেখো এখান থেকে আবার লিখবে, এটা তুমি বাদ দেবে। পরবর্তীকালে 1905 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুচি নামে এক নতুন পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে এই উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে এসে পৌঁছেছিল। অর্থাৎ 1501 খ্রিস্টাব্দের পর থেকেই পৃথিবীবাসীর কাছে এই উত্তর আমেরিকা মহাদেশটির সন্ধান পাওয়া যায়। বোঝা গেল? এই আধুনিক যুগে যখন পৃথিবীতে 7টি মহাদেশের মধ্যে অন্যান্য মহাদেশগুলি উন্নতি শুরু করে দিয়েছে, তখনও এই আমেরিকা মহাদেশ সম্পর্কে পৃথিবীবাসীর কাছে অজানা ছিল। বোঝা গেল? আর বর্তমান সময় অনুসারে 7টি মহাদেশের মধ্যে সর্বশেষ মহাদেশ আবিষ্কৃত হয় এই আমেরিকা মহাদেশ। ওকে, এই কারণেই আমেরিকা মহাদেশকে নবীন বিশ্ব বলা হয়। ক্লিয়ার? এইভাবে তুমি গুছিয়ে লিখে দেবে। পরের প্রশ্নটি দেখো, উত্তর আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো স্টুডেন্ট, এই প্রশ্নটা তুমি স্টার দিয়ে দাও বা VVI দিয়ে দাও, এটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো এর উত্তরটা দেখো কোথায় পাবে এবং আমি সাজেস্ট করব তুমি কোনটা উত্তর লিখবে। তো দেখো 81 পাতায় আছে এই উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে। দেখো ভূপ্রকৃতির তারতম্য অনুসারে উত্তর আমেরিকাকে 3টি ভাগে ভাগ করা হয়। ওকে, কি কি তোমাকে দিতে হবে? এক হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, যেটা কর্ডিলেরা নামে পরিচিত। 2 দেখো মধ্যভাগের সমভূমি অঞ্চল। ওকে, এবং 3 নম্বর দেখো এই পূর্ব দিকের সমভূমি অঞ্চল। ওকে, আর এটাকে তুমি স্টার দিয়ে একটা বা এমনি দিয়ে দেবে যে লরেন্সীয় উচ্চভূমি অঞ্চল। এই লরেন্সীয় উচ্চভূমিকে কোনো সংখ্যায় ধরে না, তার কারণ এই লরেন্সীয় উচ্চভূমিটা উত্তর দিকের পার্বত্য অঞ্চলেই অবস্থিত বলে। ওকে, তাহলে এই 3টি অঞ্চলে তুমি অবশ্যই নাম দেবে এবং তোমাকে বলেছে দেখো যে কোনো একটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 3টির মধ্যে তুমি যে কোনো একটির অবশ্যই লিখতে পারো, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব এই মধ্যভাগের সমভূমি অঞ্চলটি সম্পর্কে তুমি লিখবে, কারণ এই মধ্যভাগের সমভূমি অঞ্চলটি উত্তর আমেরিকার উন্নতির জন্য খুবই বিখ্যাত। আর এই উত্তরটা যদি তুমি করো, আরেকটি প্রশ্নেরও তোমার উত্তর তৈরি হয়ে যাবে। কোন প্রশ্নটি? দেখো এখানে দেখো এই 4 নম্বর প্রশ্নটা কি বলছে? উত্তর আমেরিকার সমভূমি অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয় আলোচনা করো। এই দুটির মধ্যে খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? VVI এটাও দিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটা করলে তুমি এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমার হয়ে যাবে। প্রশ্ন তোমাকে ঘুরিয়ে দিলে তুমি হারিয়ে ফেলবে, তো সেই কারণে তোমাকে এটাই মুখস্থ করা আমি সাজেস্ট করছি। এর এই যে 4 নম্বরের উত্তরটা অ্যাকচুয়ালি কোথায় দেখো স্টুডেন্ট 83 পাতায় এই যে মধ্যভাগের সমভূমি অঞ্চলটাই ওপর থেকে দেখো লিখে আসতে পারবে, এবং দেখো তোমাকে এইখান থেকে এটা অবশ্যই লিখতে হবে। কি? এটা 4 নম্বরের উত্তর। কি দেখো, উত্তর আমেরিকার সমভূমি অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে দেখো সেন্ট লরেন্স নদীর অববাহিকার উচ্চভূমি, এটা 1 নম্বর। 2 নম্বর বলছে দেখো হথ অঞ্চলের সমভূমি, এটা 2 নম্বর। পেইরি সমভূমি, এটা হচ্ছে 3 নম্বর। আর মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি, এটা হচ্ছে এই 4 নম্বর। এই 4টি ভাগে ভাগ করা হয়। তো এখান থেকে এখানে যদি তুমি মুখস্থ করো, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা তোমার অর্ধেক হয়েই গেল। আর আগে থেকে যদি একটু তথ্য তুলে দিতে পারো, ব্যাস ক্লিয়ার। ওকে, আর এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা হয়। সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি কি বলছে? পূর্বের উচ্চভূমি অঞ্চল ও কানাডীয় শিল্ড অঞ্চলের মধ্যভাগের অংশটি। ওকে, 2 নম্বরটা দেখো হ্রদ অঞ্চলের সমভূমি, পঞ্চহ্রদের সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, অর্থাৎ এই 5টা নদীকে বলা হয় পঞ্চহ্রদ। বোঝা গেল? আর এর দক্ষিণ তীরের এলাকাকেই বলা হয় হ্রদ অঞ্চলের সমভূমি। এছাড়াও আছে দেখো পেইরি সমভূমি, মধ্যভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সমভূমি অবস্থিত। এখানকার সমভূমি মূলত তৃণাঞ্চল, তাই একে পেইরি সমভূমি বলা হয়, কারণ উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চলকে বলা হয় পেইরি। এবার বলছে দেখো মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি, পূর্ব দিকের উচ্চভূমি এবং পার্বত্য অঞ্চলের
মধ্যবর্তী অঞ্চলকেই বলা হয় মিসিসিপি মিসৌরির অববাহিকার সমভূমি। ওকে, এবং দেখো এই সমভূমির দক্ষিণে পাখির পায়ের মতো একটি বদ্বীপ আছে। ক্লিয়ার? এই যে 4টে সমভূমি অঞ্চল আছে ছবিতে দেখে নাও। দেখো স্টুডেন্ট, এখানে তুমি হ্রদ অঞ্চলটা দেখতে পাচ্ছ। এই অঞ্চলে দেখো, এখানে দেখো মিসিসিপি মিসৌরি সমভূমি অঞ্চলটা একটা কালার দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখানে দেখো তোমার সমভূমি অঞ্চল, এই যে পেইরি অঞ্চল, পেইরি অঞ্চলটা টোটালি এই এলাকাটাই দেখো, টোটালি এটা হচ্ছে পেইরি অঞ্চল। বোঝা গেল? হ্রদ অঞ্চলের সমভূমি দেখো, এই যে এখানে হ্রদ অঞ্চল দেখতে পাচ্ছ, এখানে দেখো সমভূমি অঞ্চল, এই এলাকাগুলো বলছে হয় হ্রদ অঞ্চলের সমভূমি। আর একটা দেখো সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি, ঠিক এইখানেই টোটাল আছে নদীগুলি। এখানে তোমাকে টোটাল এলাকাটাই, এই যে সেন্ট লরেন্স দেখো মালভূমি অঞ্চল, অর্থাৎ এই এলাকাগুলোকে, অর্থাৎ এই যে টোটাল এলাকা দেখতে পাচ্ছ, এই এলাকাটাই হচ্ছে উত্তর আমেরিকার সমভূমি অঞ্চল। ক্লিয়ার? পরের প্রশ্নটি দেখো, এখানে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, উত্তর আমেরিকার মৃত্যু উপত্যকার সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি দেখো 81 পাতায় দেখতে পাচ্ছ, এই যে মৃত্যু উপত্যকা, তো এখান থেকে এখানে লিখলেই তোমার হয়ে যাবে। পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে একটি উপত্যকা আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু। এই অঞ্চলের লবণাক্ততা এতই বেশি যে সেখানে কোনো জীব ওই জল পান করে বেঁচে থাকতে পারে না। এবং এই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে যে নিচু অঞ্চলটি আছে, এখানের উষ্ণতা দেখো 56 ডিগ্রি সেলসিয়াস, যেখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না এত উষ্ণতায়। কারণ আমরা মানুষ, আমাদের চামড়ার সহ্য ক্ষমতা আছে 60 ডিগ্রি সেলসিয়াস, তো মানুষ তো ওখানে বাঁচবেই না, অটোমেটিক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়ে মারা যাবে। ওকে, কোনো জীব ওখানে বাঁচতে পারে না বলেই এই অঞ্চলকে বলা হয় মৃত্যু উপত্যকা। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন বলছে দেখো, উত্তর আমেরিকার নদীগুলির নাম লেখো ও বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে, তো এর উত্তরটা দেখো তোমার বইয়ের 84 পাতায়। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ উত্তর আমেরিকার নদীগুলি তুমি নাম দিয়ে দেবে সেন্ট লরেন্স, মিসিসিপি মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি, কলম্বিয়া প্রভৃতি। কারণ এই সমস্ত নদীর অনেক উপনদী আছে, দেখতে পাচ্ছ, এই সমস্ত নদীগুলিও তুমি তুলে দিতে পারো, অসংখ্য আছে। এবং দেখো তোমাকে বলেছে বৈশিষ্ট্য করতে বলেছে, তো তুমি এখান থেকে এই তথ্যটা তুলে দেবে যে উত্তর আমেরিকার নদীগুলি পরিবহনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার নায়াগ্রা জলপ্রপাত বিখ্যাত, যেটি সেন্ট লরেন্স নদীতে অবস্থিত। এছাড়াও তুমি লিখবে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হলো মিসিসিপি মিসৌরি। এই মিসিসিপি মিসৌরির মোহনায় যে বদ্বীপ সৃষ্টি হয়েছে সেটি পাখির পায়ের মতো দেখতে। এছাড়াও লিখবে কলোরাডো নদীর ওপরে বাঁধ সৃষ্টি করে জলাধার নির্মাণ করা হয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী অববাহিকায় দেখা যায়। এছাড়াও লিখবে উত্তর আমেরিকার নদীগুলির শীতকালে নৌ পরিবহন যোগ্য নয় এবং গ্রীষ্মকালে কিন্তু নৌ পরিবহন করা যায়। আর উত্তর আমেরিকার নদীগুলির উত্তরের নদীগুলি প্রায় বন্যাপ্রবণ। এই বৈশিষ্ট্যগুলি তুলে দেবে। ওকে, 6 নম্বর প্রশ্ন বলছে শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি নৌ পরিবহন যোগ্য নয় কেন? এই প্রশ্নটাও দেখো তোমাদের কাছে খুবই ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন দেখো, কথাগুলি ভালো করে শোনো, অবশ্যই বুঝতে পারবে। তুমি লিখবে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলির মোহনা প্রায় উত্তরের হাডসন উপসাগর, বিউফোর্ড সাগর, ল্যাব্রাডর সাগর প্রভৃতি। এবার স্টুডেন্ট, এখানে তোমার বোঝার আছে উত্তর আমেরিকার উত্তর দিকের অংশটি উত্তর গোলার্ধে অবস্থিত, অর্থাৎ হিমমণ্ডলে পড়ে যায়। বোঝা গেল? পৃথিবীর যে বিভিন্ন মণ্ডল আছে, হিমমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, ওকে, নিরক্ষীয় অঞ্চল, এই সমস্ত অঞ্চলের মধ্যে বেশিরভাগটাই হিমমণ্ডলের মধ্যে পড়ে যায়। তার কারণ তুমি জানো যে উত্তর আমেরিকা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, আর এই হিমমণ্ডলের মধ্যে পড়ে বলে উত্তর দিকের যে নদীগুলির মোহনা আছে, সেই মোহনা অঞ্চলে শীতকালে বরফ জমাট বেঁধে মোহনাগুলিকে বাঁধের সৃষ্টি করে দেয়। ফলে এই নদীতে নৌ পরিবহন করা যায় না। কারণ যদি দেখো নদীর জল বরফে পরিণত হয়ে যায়, তাহলে কি তার উপর দিয়ে কোনো নৌকা বা কোনো জাহাজ চলাচল করা সম্ভব নয়। কারণ উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে অবস্থিত, আর উত্তর আমেরিকার বেশিরভাগ নদী এই হাডসন, অর্থাৎ উত্তর গোলার্ধের হাডসন, ল্যাব্রাডর, বিউফোর্ড সাগরে পড়েছে, অর্থাৎ মোহনা। এই মোহনা অঞ্চলে শীতকালে বরফে জমাট বেঁধে থাকে বলে এই সমস্ত অঞ্চলের জল শীতকালে প্রায় বরফে জমাট বেঁধে থাকে। এই কারণেই এই সমস্ত নদীতে নৌ পরিবহন করা যায় না। ওকে, 7 কোশ্চেনটা কী বলছে দেখো, উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি কি? যে কোনো একটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা তুমি 2 স্টার দাও, ওকে, বা ভিভিআই বারবার লিখে ফেলো। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটার সঙ্গে আরও 4খানা প্রশ্ন বিকল্প প্রশ্ন হিসাবে থাকে, সেই 4খানা প্রশ্ন পড়লে তোমরা বুঝতে পারো না এই প্রশ্নটাই পড়েছে, তো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে। দেখো স্টুডেন্ট, তোমার বইয়ের 85 পাতায় দেখতে পাচ্ছ এখানে জলবায়ুর বৈচিত্র্যের কারণ। তো তুমি লিখবে উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ হলো অক্ষাংশগত অবস্থান, এটা হচ্ছে 1 নম্বর, সমুদ্র স্রোত 2 নম্বর, বায়ু প্রবাহ 3 নম্বর,
পর্বতের অবস্থান 4 নম্বর। ওকে, তাহলে এই তত্ত্বগুলো তুলে দিলে এবার তোমাকে বলছে যে কোনো একটির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এখানে তোমার এই যে 4টে আছে, এই 4টের মধ্যে আমি তোমাকে সাজেস্ট করব এই 4 নম্বর অথবা 3 নম্বর যে কোনো একটি ভালো করে মনোযোগ দিয়ে তৈরি করে রাখবে। যদি পারো এই 4টে মুখস্থ যদি করে রাখো তাহলে তো তোমাদের সোনাই সোহাগা। কারণ দেখো এখানে যে 4টি বিভিন্ন কালার দিয়ে কথাগুলি লেখা আছে, এই 4টি প্রশ্নই দেখো তোমাদের একটা বিকল্প প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসলে তোমাদের এই উত্তর দেখো এখানেই আছে। বোঝা গেল? তাহলে এই সমস্ত উত্তরগুলো লিখতে হবে। আর এই উত্তরগুলো যদি তুমি ভালো করে মনে রাখো তাহলে তুমি উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ পড়লে তো লিখতেই পেরে যাবে। এবং যদি তোমাকে এই প্রশ্নগুলো একটা বিকল্প করে প্রশ্ন দেয়, দেখো উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর উপর অক্ষাংশের প্রভাব আলোচনা করো, তাহলে কিন্তু তুমি এখান থেকে এটা পেরে যাবে। ক্লিয়ার? এরপরে কি যদি এই প্রশ্নটা পড়ে যে উত্তর আমেরিকা মহাদেশের সমুদ্রস্রোত কোথাও শীতল আবার কোথাও উষ্ণ হয় কেন, তাহলে এর উত্তরটা দেখো এখান থেকে এখানে আছে, তাহলেও তুমি পেরে যাবে। এছাড়াও আরও দেখো এটা 2 নম্বর 3 নম্বর যে বিকল্প প্রশ্নটা আছে, দেখো রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় কেন, এর উত্তরটা দেখো এখানে আছে। তাহলে এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে রাখবে। আমি তো তোমাদের সাজেস্ট করবো এই 4টেই তুমি মনোযোগ দিয়ে মুখস্থ করে রাখো। বুঝতে পারছো? তাহলে একটা 1 2 3 4 আর আগের যে একটা প্রশ্ন দেখালাম ওই 5টা প্রশ্নের কিন্তু এই উত্তরটাই মনোযোগ দিয়ে অবশ্যই করবে। ওকে, এছাড়াও দেখো 4 নম্বর যে বিকল্প প্রশ্নটা আছে, দেখো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয় কেন, তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ওকে, 8 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো উত্তর আমেরিকার শিল্পোন্নতির কারণ লেখো। উত্তর আমেরিকার শিল্পোন্নতির কারণ লেখো, এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট VVI। ওকে, এর উত্তর দেখো 89 পাতায়। দেখতে পাচ্ছ স্টুডেন্ট, এখানে যে ছবিটা আছে এই ছবিতে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোই তোমাকে লিখতে হবে। কী লিখবে? উত্তর আমেরিকার শিল্পোন্নতির কারণ হলো 1 পর্যাপ্ত পরিমাণে মূলধনের সহায়তা করে। 2 কী লিখবে? উত্তর আমেরিকা পঞ্চহত ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হওয়ার কারণে উত্তর আমেরিকার শিল্পের উন্নতি ঘটে। এছাড়াও দেখো 3 নম্বর আছে উত্তর আমেরিকার বনজ সম্পদ ও প্রাণীজ সম্পদ শিল্পে কাঁচা মাল হিসাবে ব্যবহার করা হয়। 4 নম্বর দেখো উত্তর আমেরিকা মহাদেশ ঘন বসতিপূর্ণ হওয়ায় এখানে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাওয়া যায়। 5 নম্বর দেখো উন্নত পরিবহন ব্যবস্থা জলপথ উন্নত মানের সড়কপথ থাকার কারণে বা জালের মতো থাকার কারণে এখানকার শিল্প অর্থাৎ কারখানায় যে মালপত্র প্রস্তুত করা হয় তা পরিবহন করা খুবই সহজ হয়ে পড়ে। তারপরে দেখো 6 নম্বর আছে এখানকার খরস্রোতা নদীগুলি বা নায়াগ্রা জলপ্রপাত জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, ফলে কারখানায় বিদ্যুতের অভাব দূর হয়। এছাড়াও দেখো খনিজ সম্পদের সহজলভ্যতা, আকরিক লোহা কয়লা খনির সান্নিধ্য, অর্থাৎ এখানে অনেক আকরিক লোহা পাওয়া যায়, কয়লা খনি আছে, অর্থাৎ সুলভে খনিজ সম্পদ পাওয়া যায় বলেই কলকারখানাগুলি গড়ে উঠেছে। ওকে, তাহলে উন্নতির কারণ তুমি বুঝতে পারলে। পরের প্রশ্নটি দেখো, উত্তর আমেরিকার কৃষির উন্নতির কারণ কি, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট VVI। ওকে, 90 নম্বর পাতায় আছে। তো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কৃষির উন্নতির কারণ, এখানেও ছবি করে দেখিয়ে দিয়েছে। তো তোমার 1 নম্বর দেবে যে উত্তর আমেরিকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমভূমি অঞ্চল চাষের পক্ষে উপযোগী। 2 নম্বর হচ্ছে আধুনিক পদ্ধতিতে এখানে অর্থাৎ উত্তর আমেরিকাতে কৃষিকাজ করা হয় বলে প্রচুর পরিমাণে কৃষিজ সম্পদ উৎপন্ন হয়। 3 নম্বর দেখো শস্যাবর্তন পদ্ধতি, অর্থাৎ উত্তর আমেরিকায় আধুনিক প্রযুক্তির দ্বারা শস্যাবর্তন করা হয়, এর ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। 4 নম্বর উত্তর আমেরিকার হ্রদগুলি থেকে জলসেচ পর্যাপ্ত পরিমাণে করা যায়, অর্থাৎ জলের অভাব হয় না, এই কারণে ওখানে ফসল ভালো হয়। 4 নম্বর দেখো এই 5 নম্বর দেখো ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা আছে, শ্রমিকও প্রচুর পাওয়া যায়। বোঝা গেল। 6 নম্বর দেখো উর্বর চার্নোজেম মৃত্তিকা, অর্থাৎ এখানে উর্বর চার্নোজেম মৃত্তিকা থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে কৃষিজ দ্রব্য উৎপন্ন করা হয় এবং চাষ ভালো হয়। আর দেখো 7 নম্বর এটা দেবে যে উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ পরিমিত যতটুকু দরকার ততটুকু বৃষ্টিপাত ও উষ্ণতা পাওয়া যায়, ফলে চাষবাস খুব ভালো হয়। ক্লিয়ার? তাহলে কৃষির উন্নতির কারণ তুমি বুঝতে পারলে। ওকে, পরের প্রশ্নটি কী বলছে দেখো 10 নম্বরের প্রশ্ন বলছে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন। দেখো তোমার বইয়ের 88 পাতায় দেখো হ্রদ সৃষ্টির কারণ, তো এখান থেকে এখানে লিখতে পারলে হয়ে যায়। কী লিখবে? হাডসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড কানাডীয় শিল্ড অঞ্চল অবস্থিত, অর্থাৎ এটা উত্তর আমেরিকায়। এখানে দেখো হিমযুগে এই অঞ্চলে বরফে আস্তরণ দ্বারা আবৃত ছিল, যখন হিমযুগ ছিল পৃথিবীতে তখন এই উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চলটা হিমযুগ অর্থাৎ বরফে
ঢাকা ছিল। এই বরফাবৃত এলাকা বিস্তীর্ণ ছিল হাডসন উপসাগর থেকে আরও দূর পর্যন্ত। দীর্ঘদিন ক্ষয় কার্যের ফলে অর্থাৎ পৃথিবী উত্তপ্ত হচ্ছে, এইভাবে যে বরফ গলে যাচ্ছে, পাহাড় পর্বত ক্ষয় পাচ্ছে, এই কারণে কী হয়, দীর্ঘদিন ক্ষয় কার্যের ফলে পরবর্তীকালে এই বিশাল বরফে আবৃত অঞ্চলগুলি নতুন নতুন অববাহিকায় পরিণত হয়। এই কারণে এই সমস্ত অঞ্চলে প্রচুর হ্রদ দেখা যায় বা হ্রদ সৃষ্টি হয়েছে। ওকে, পরের প্রশ্নটি দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে, দেখো, উত্তর আমেরিকায় কাগজ শিল্পের উন্নতির কারণ কি? এটা কিন্তু তোমাদের ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এর উত্তরটা দেখো 93 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ, তো এখান থেকে এইটুকানি লিখলেই হবে, বোঝা গেল। এছাড়াও এই সমস্ত তথ্য একটা করে পয়েন্ট জোর করে দেবে। কী লিখবে? যে কাগজ শিল্পে, কাস্টটা তুমি হয়তো বাদ দিতেই পারো বা কাস্ট লিখতেও পারো, যে কাস্ট ও কাগজ শিল্পে কানাডা বিশ্বের যোগ্যতম স্থান অধিকার করে। কারণ দেখো, কানাডীয় শিল্ড অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরল বর্গীয় বৃক্ষের বনভূমি। আয়তনে এই বনভূমির স্থান পৃথিবীতে দ্বিতীয়। প্রথম আছে তৈগা বনভূমি, যেটা রাশিয়ায় অবস্থিত। এই বনভূমির কাঠই হলো কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। অর্থাৎ দেখো, উত্তর আমেরিকায় সরল বর্গীয় বনভূমি থাকার কারণে সেখানকার নরম কাঠ কাগজ শিল্পের কাঁচা উপাদান হিসাবে ব্যবহার করা হয়। এই কারণেই ওখানে কাঁচা মালের অভাব হয় না। তাই উত্তর আমেরিকা কাগজ শিল্পের জন্য উন্নতি লাভ করেছে। এবং দেখো, পরিবহনের সুব্যবস্থা আছে, তো কাগজের কারখানা করলে বিভিন্ন জায়গায় কী হয়, রপ্তানি করা যায়, আদান প্রদান করা যায়। এই সমস্ত কারণেও উত্তর আমেরিকা মহাদেশের কাগজ শিল্পে উন্নতি লাভ করেছে। ওকে, ক্লিয়ার? তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।